ইলাস্টিসিটি নিয়ে যখন আমরা কথা বলছিলাম, আমরা লাস্ট ক্লাসে বলেছি যে whenever we are talking about elastic product, that means we are talking about sensitive products. যখন আমরা কথা বলছি নন ইলাস্টিক প্রোডাক্ট, that means we are talking about non-sensitive product, যেগুলো সেন্সিটিভ না, যেগুলোর উপর ডিমান্ড বা প্রাইস বাড়ুক কি কমুক, কারণ ইলাস্টিসিটির কোর কনসেপ্টটা ছিল যে প্রাইস যদি বাড়ে বা কমে, ডিমান্ড বা সাপ্লাই কি হবে, সাপ্লাই হলে সাপ্লাই বাড়বে, ডিমান্ড হলে ডিমান্ড কমবে। প্রাইস যদি বাড়ে, আবার প্রাইস যদি কমে তাহলে ডিমান্ড বাড়বে, আবার সাপ্লাই কমবে, এটাই ছিল নিয়ম। তো কথা হচ্ছে যে আজকে প্রাইস কমে যাওয়া বা বেড়ে যাওয়ার কারণে কোনোভাবে সাপ্লাই বা ডিমান্ড প্রভাবিত হবে না। কোন সমস্ত গুডস এর ক্ষেত্রে? যেগুলো ইন ইলাস্টিক গুডস সেই ক্ষেত্রে। আর যেগুলো হচ্ছে ইলাস্টিক গুড সেগুলো প্রভাবিত হবে। তাহলে ইন ইলাস্টিক গুডস হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে দেখেছি, এগুলো হচ্ছে নেসেসিটি, ওয়াটার, গ্যাস, হাউজিং, ফুড, যত ধরনের আইটেম আছে এগুলো আমাদের নেসেসিটি। আর ইলাস্টিক গুডস যেগুলো দাম বাড়লে মানুষ আর ওখানে যাবে না, দ্যাট মিনস দোজ আর ইলাস্টিক গুডস। আচ্ছা, সেইখানে এটা ব্যাখ্যা করতে যে আমরা লাস্ট ক্লাসে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই কনসেপ্ট দেখেছি, এবং আমরা এটাও দেখেছি যে আমাদের আসলে রেঞ্জটা কতটুকু হবে। আমরা যখন ইলাস্টিসিটি বা ইনইলাস্টিসিটির কথা বলছি, কয়টা লেয়ারের কথা বলছি। আমরা একটা বলেছি ইলাস্টিক, তারপরে বলেছি ইনইলাস্টিক, তারপর আমরা বলছি পারফেক্টলি ইনইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক, আরেকটা হচ্ছে ইউনিট ইলাস্টিসিটি। সো আমরা যখন ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কথা বলেছি, আমরা ডিমান্ডের ক্ষেত্রে বলেছি যে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ডের নিয়ম হচ্ছে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। এই যে কমা এবং বেড়ে যাওয়াটা, সেইটা কতখানি হচ্ছে সেইটা আমরা দেখব প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মাধ্যমে। এখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন ব্যাখ্যা করছে, তখন দুই ধরনের গুডস নিয়ে কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ভেবলেন গুডস, একটা হচ্ছে গিফেন গুডস। ওকে, আসেন আমরা একটু দেখি। The law of demand states that there is an inverse relationship between the price and demand for a good. Inverse relationship তার মানে কি? বিপরীতমুখী রিলেশনশিপ। প্রাইস বাড়ছে, ডিমান্ড কমছে, বিপরীত দিকে যাচ্ছে। আবার প্রাইস কমছে, ডিমান্ড বাড়ছে, বিপরীত দিকে যাচ্ছে। As a result, the PED, price elasticity demand coefficient is almost always negative. কারণ আপনার প্রাইস বাড়ছে, একটা একদিক দিয়ে বাড়ছে আর একটা একদিক দিয়ে কমছে, তাতে করে আলটিমেটলি এটা নেগেটিভ হচ্ছে। সো only goods that do not conform to the law of demand such as Veblen and Giffen goods. Normally একেবারে এক কথায় মনে রাখেন যে আমরা জানি যে প্রাইস কমলে ডিমান্ড বাড়বে এবং প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। এই কথাটা সব গুডস এর ক্ষেত্রেই সত্য, শুধুমাত্র দুই ধরনের গুডস, একটা হচ্ছে ভেবলেন গুডস, একটা হচ্ছে গিফেন গুডস। এই দুটোর ক্ষেত্রে সত্যি না। এখন আসেন ভেবলেন গুডস কোনগুলো সেগুলো দেখি। ভেবলেন গুডস কোনগুলো? লাক্সারিয়াস গুডস, রোলস রয়েস, বিএমডব্লিউ। খেয়াল করে দেখেন, প্রাইস যত বাড়ছে ডিমান্ড তত কমছে, আবার প্রাইস যত কমছে ডিমান্ড তত বাড়ছে। এটাই ছিল আমাদের ল অফ ডিমান্ড। কিন্তু আমরা বলেছি ভেবলেন গুডস এর ক্ষেত্রে এই ল অফ ডিমান্ডটা কাজ করে না। কেন কাজ করে না? কে এটার একটা এক্সাম্পল দিতে পারবেন? আমি বলে দিলাম যে ভেবলেন গুডস হচ্ছে লাক্সারিয়াস গুডস, লাইক সাপোজ রোলস রয়েস। কেন কাজ করে না? অনেক সময় মানে অনেক লোক আর কি দামি জিনিসগুলো আর কি বেশি চয়েস করে আর কি। হ্যাঁ, কিছু কাস্টমার বাজারে থাকে, তারা চিন্তা করে দাম যত বেশি জিনিস তত ভালো। এখন কোয়ালিটির দিকে তারা তাকায় না, তারা চিন্তা করে দাম যত বেশি হবে জিনিস তত ভালো হবে, কারণ এটা তাদের প্রেস্টিজ ইস্যুড। দেখবেন ইউনিভার্সিটিতে প্রথম যখন কেউ আইফোন নিয়ে আসতো, তার দিকে একটু সবাই একটু অন্যভাবে তাকাতো, হয় না? তার মানে ইট ইজ আ লাক্সারিয়াস গুডস। এবং সেইখানে প্রাইস যদি কমেই যায় তাহলে তো আর এটা ডিমান্ড, সবাই এটাকে চাইতে থাকবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ওইটার আর কোনো ভ্যালুই থাকবে না। আচ্ছা, আরেকটা গুডস আছে, দ্যাট ইজ গিফেন গুডস। The most commonly cited example of giffen good is that of the Irish potato famine. During the famine, as the price of the potatoes rose, impoverished customers had little money left for more nutritious but expensive food items like meat. And মূল কথাটা কি, এটার কোর কনসেপ্টটা কি কে বলতে পারবেন? আয়ারল্যান্ডে একবার দুর্ভিক্ষ হয়েছিল,
তো দুর্ভিক্ষ হলে পরে এটা গল্পটা মানে ঘটনাটা হচ্ছে এরকম যে ওখানে তো ওরা তো আলু খায়, আলুটা হচ্ছে ওদের মেইন ফুড। তো মানে দুর্ভিক্ষ যখন হলো তখন আলু পাওয়া যাচ্ছিল না, কিন্তু যেটা হচ্ছে দাম যতই বাড়ুক ডিমান্ড কিন্তু কমে নাই, আলুর ডিমান্ড কিন্তু ছিল। দুর্ভিক্ষ হলে কি হয়, খাবারের দাম বেড়ে যায় না, খাবারের দামটা বেড়ে যায়। তো আয়ারল্যান্ডে যেটা হয়েছিল, দুর্ভিক্ষ হলো, আলুর দাম বেড়ে গেল, কিন্তু দেখা গেল যে না, আলুর দাম যতই বাড়ুক, কমে তো যাওয়ার কথা ছিল, দাম বাড়লে ডিমান্ড কমবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে না, দাম বাড়লেও কিন্তু ডিমান্ড কমে নাই, ডিমান্ডের মতোই ছিল, বরং আরো বেড়েছে। তার মানে এইটা হচ্ছে এই যে গুডসটা, এটাও কিন্তু আমাদের ল অফ ডিমান্ড যেটা আছে সেটা কিন্তু ফুলফিল করছে না। তার মানে এই গুডসটাকে আমরা বলছি গিফেন গুডস। তার মানে সবসময় যে আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ল অফ ডিমান্ড ফুলফিল হবে সবসময়, এটা এরকম কোনো কথা নাই। ওকে, আচ্ছা, এখানে একটু আপনারা এই জিনিসগুলো বাসায় দেখবেন, আমি মনে করি যে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটু ডিমান্ড গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড, একটা হচ্ছে ইলাস্টিক সাপ্লাই। তাহলে মানে একদম ফাইনালি আমরা কি দেখছি, ইলাস্টিক ডিমান্ড যেরকম ইলাস্টিক হতে পারে, সাপ্লাইও ইলাস্টিক হতে পারে। ডিমান্ড ইন ইলাস্টিক হতে পারে, সাপ্লাই ইন ইলাস্টিক হতে পারে। তারপর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আচ্ছা, ইউনিটারি ইলাস্টিসিটি, এবং তারপরে হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক, রিলেটিভলি ইনইলাস্টিক এবং পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক। কোর মানে আমি জাস্ট কোর কনসেপ্ট একটু বলে যাচ্ছি। প্রাইস ইলাস্টিসিটির কথা যখন আমরা বলছি, প্রাইস ইলাস্টিসিটি বলতে আমরা বোঝাতে চাইছি যে আমাদের প্রাইস কমে যাওয়া বা বেড়ে যাওয়ার কারণে ডিমান্ড এবং সাপ্লাই কতখানি কমেছে বা বেড়েছে, এটাকে মোটা দাগে আমরা প্রাইস ইলাস্টিসিটি বলছি। এখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলবো কাকে, আমরা যখন দেখতে চাইছি যে প্রাইস বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে আমাদের ডিমান্ড কতখানি বেড়েছে বা কমেছে, দ্যাট ইজ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আর প্রাইস কমে যাওয়া বা বেড়ে যাওয়ার কারণে আমাদের সাপ্লাই কতখানি কমেছে, দ্যাট ইজ প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। বুঝতে পেরেছেন কথা বলছি? আমরা যখন ইলাস্টিসিটি ক্যালকুলেশন করব, ইলাস্টিসিটি ক্যালকুলেশন করার ফর্মুলা কি আমরা দেখেছি, আমরা জানি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আমরা যখন এই ফর্মুলাটা দিয়ে আমরা যখন ডিমান্ডের ইলাস্টিসিটি ক্যালকুলেশন করব, যদি আমাদের উত্তরটা হয় একের থেকে বেশি, দ্যাট মিন্স গ্রেটার দেন 1, তাহলে আমরা এটাকে বলবো ইলাস্টিক ডিমান্ড। আবার যখন আপনি ইলাস্টিক সাপ্লাইয়ের কথা বলছেন, তখন আমরা কি বলতে পারি যে আপনি যখন ক্যালকুলেশন করছেন আপনি দেখছেন হায়ার দেন 1, তখন এটা হচ্ছে ইলাস্টিক সাপ্লাই। ইনইলাস্টিক ডিমান্ড, ইনইলাস্টিক মানে তাহলে জাস্ট অপোজিটটা হবে, একের থেকে কম হবে, যেটা লেস দেন 1 হবে। আমরা ফর্মুলায় ফেলার পরে যদি দেখি যে হ্যাঁ একের থেকে কম, তাহলে আমাদের এই ডিমান্ডটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। ঠিক সেরকম ভাবে ইনইলাস্টিক সাপ্লাই কি, আমরা যখন ফর্মুলায় ফেলবো কোয়ান্টিটি সাপ্লাই ডিভাইডেড বাই প্রাইস, পার্সেন্টেজ অফ কোয়ান্টিটি সাপ্লাই দেন পার্সেন্টেজ অফ প্রাইস চেঞ্জ, এই চেঞ্জ গুলোকে যখন ফর্মুলায় ফেলবো তখন আমরা দেখবো একের থেকে এটা কম। আর এরপরে বলেছে ইউনিটারি ইলাস্টিসিটি। আমরা ইউনিটারি ইলাস্টিসিটি বলতে বুঝে থাকি যে যখন এটা ইকুয়াল টু 1 হয়, আপনি প্রাইস আপনি যদি কোয়ান্টিটি ডিমান্ডেড এর ক্ষেত্রে ইলাস্টিসিটি চিন্তা করতে চান, অথবা আপনি যদি সাপ্লাইয়ের ক্ষেত্রে চিন্তা করতে যান, যখনই আপনি ক্যালকুলেশন করবেন, তখন যদি দেখেন এটা ইকুয়াল টু 1 হয়েছে, প্রপোর্শন অফ চেঞ্জ ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা ইউনিটারি ইলাস্টিসিটি। ওকে, এখন আসেন পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইনইলাস্টিক, প্রাইস বাড়লে আপনার রেভিনিউ বাড়বে। রেভিনিউ বাড়বে মানে কি, আপনি যে সেলটা করছেন সেখান থেকে আপনার সেলস বাড়বে। দ্যাট মিন্স পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডে যেটা হয়, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ডিমান্ড ফর আ প্রোডাক্ট উইথ চেঞ্জ ইন ইটস প্রাইস। প্রাইস ঠিকই চেঞ্জ হয়েছে, কিন্তু সেই পণ্যটার ডিমান্ডে কোনো চেঞ্জ আসে নাই, দ্যাট ইজ পারফেক্টলি ইনইলাস্টিক। খেয়াল করেন, পণ্যের দাম বেড়েছে কিন্তু পণ্যের যে ডিমান্ড সেটা বাড়েও নাই কমেও নাই। আচ্ছা, রিলেটিভলি ইনইলাস্টিক, আমরা এতক্ষণ দেখেছি পারফেক্টলি ইনইলাস্টিক, এবার আমরা দেখব রিলেটিভলি ইনইলাস্টিক। রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড occurs when the percentage change in demand is less than the percentage change in the product. তার মানেটা কি, এখানে এক্সাম্পল হিসেবে বলেছে
যেমন ধরুন কোন একটা পণ্যের দাম যদি 15% বাড়ে এবং দ্য ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট ডিক্রিজেস 7%, তখন আমরা এটাকে বলবো পারফেক্টলি ইনইলাস্টিক। কেন বলছি? কারণ আমরা জানি যে পণ্যের দাম যখন বাড়বে তখন ডিমান্ড কমবে, খুব স্বাভাবিক। এখন পণ্যের দাম যখন বাড়বে এবং ডিমান্ড যখন কমবে, দুটো যদি সমান সমান হয় তখন এটা হবে ইউনিটারি ইলাস্টিসিটি, যেটা একটু আগে আমরা দেখেছি ইউনিটারি ইলাস্টিসিটি। পণ্যের দাম 15% বেড়েছে, আজকে যদি পণ্যের চাহিদাও 15% বেড়ে যায় বা পণ্যের চাহিদাও 15% কমে যায়, তখন কি হবে? সমান সমান হয়ে যাবে। কিন্তু যখন প্রাইসটা বেড়েছে 15% কিন্তু কমেছে পণ্যের চাহিদা 7%, তখন আমরা এটাকে বলছি রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড। ওকে, সো এইটাই মোটা দাগের সিলেবাস। এটা আপনারা একটু বাসায় দেখে নিবেন, আমার মনে হয় দেখলে বুঝতে পারবেন। তাও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আগামীকাল আমরা এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আসেন আমরা কয়েকটা ইস্যুতে একটু ডিসিশনে আসি। আপনাদের ফাইনালের কোয়েশ্চেন দিয়ে দিতে হবে। কত তারিখে আপনারা কোয়েশ্চেন হাতে পাবেন? ওই রুটিনটা পেয়েছেন? হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড? ইন্টারন্যাশনাল ট্রেড জিনিসটা কি ভাই? এটার জন্য তো পড়ালেখা করতে হয় না, শুধু বাংলা করে বলেন না ইন্টারন্যাশনাল ট্রেডটা কি। বাণিজ্য, শেষ কথা, শেষ। আন্তর্জাতিক বাণিজ্য সেটা কি, জিনিসটা কি? আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপারটা কি? বাইরের দেশের সাথে কিছু করা। বাইরের দেশের সাথে বাণিজ্য করা, হ্যাঁ, যেমন মোবাইল, হ্যাঁ, আর বিভিন্ন কিছু, বিভিন্ন আর অটোমোবাইল। আমাদের দেশের পণ্য আমরা বিদেশে বিক্রি করব, বিদেশের পণ্য আমাদের দেশে বিক্রি হবে। দিস ইজ কল্ড গ্লোবালাইজেশন। এবং এই গ্লোবালাইজেশন যদি আমরা কনফার্ম করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ডেফিনেটলি মাল্টিন্যাশনাল, মানে এই ধরনের বিজনেসকেই তো আমরা মাল্টিন্যাশনাল বিজনেস বলি, তাই না? একটা দেশের পণ্য অন্য আরেকটা দেশে বিজনেস, একটা দেশের বিজনেস অন্য আরেকটা দেশে হচ্ছে, পণ্য আরেকটা দেশে যাচ্ছে। সো ডেফিনেটলি ইট ইজ গ্লোবাল বিজনেস। আচ্ছা, এখন আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে গ্লোবাল বিজনেস যদি কোনো একটা দেশ যদি গ্লোবাল বিজনেসের মধ্যে ইনভলভ না হয়, তাহলে কি কোনো প্রবলেম আছে? আপনাদের কি মনে হয়, কোনো প্রবলেম কি আছে? ম্যাম, প্রবলেম আছে। ওই দেশ যদি উন্নত না হয় তাহলে অবশ্যই সমস্যা আছে। তথ্য প্রযুক্তিতে যদি চীনের মতো না হয় তাহলে অবশ্যই প্রবলেম হবে। আচ্ছা, আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনকাম এন্ড ওয়েলথ? ইনকাম এন্ড ওয়েলথ, ম্যাম ইনকাম, ম্যাম ওই একটা কোনো বিজনেসের মধ্যে যে টাকাটা আসে সেটা ইনকাম, সেটার মধ্যে প্রফিটও থাকে আবার লায়াবিলিটিও থাকে। এটার মধ্যে প্রফিটও থাকে লায়াবিলিটিও থাকে। আর হোয়াট ইজ ওয়েলথ? ম্যাম ওয়েলথ হলো যে ম্যাম অ্যাসেট। ওয়েলথ হচ্ছে একটা অ্যাসেট। তার মানে কি আমরা এইভাবে বলতে পারি যে ইনকাম হচ্ছে একটা কন্টিনিউয়াস ফ্লো। আমরা যদি ইনকাম এবং আপনাকে যদি কেউ বলে যে ইনকাম ভার্সেস ওয়েলথ নিয়ে কথা বলেন, আপনি কি বলবেন? যে ইনকাম হচ্ছে একটা কন্টিনিউয়াস ফ্লো, তাই না? আর ওয়েলথ হচ্ছে একটা জমে থাকা কিছু, একটা অ্যাসেট। অনেকের দেখবেন, আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, লাইক পভার্টি, ইনকাম, ওয়েলথ, গ্লোবাল ট্রেড, এই ইস্যুস গুলো নিয়ে আগামী দুটো ক্লাসে আমরা কথা বলবো। আমার মানে আমি যেটা বলতে চাইছি যে অনেক সময় দেখবেন আমরা আমরা অনেক ফ্যামিলি দেখি আশেপাশে যাদের হয়তো তেমন ইনকাম নাই, কিন্তু বলে যে তার বাবার অনেক জমি আছে। কিন্তু তার বাসায় যদি আপনি যান বা তার বাড়িতে যদি যান, দেখবেন যে সে খুব ভাঙাচোরা একটা খুব ছোট একটা ঘরে বসবাস করে, তার হয়তো সেরকম দামি ফার্নিচার নাই, কিন্তু বা তার লাইফস্টাইলটা সেরকম না, কিন্তু আপনি দেখবেন যে বলে যে আমাদের কিন্তু অনেক প্রপার্টি আছে। তার মানেটা কি?
তার মানে এটা কি, এটা কি ইন্ডিকেট করে? ম্যাম ওয়েলথ ইন্ডিকেট করে। ওয়েলথ কে ইন্ডিকেট করে, এটা কিন্তু তার ইনকাম কে ইন্ডিকেট করে না। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, মানুষের জীবনে লাইফ টাইমে ইনকামটা ভ্যারি করে না? আপনি আপনার চাকরির শুরুতে যত টাকা আর্ন করবেন, স্বাভাবিকভাবেই আপনার প্রমোশন হবে, আপনার বয়স বাড়বে, আপনার স্কেল বাড়বে, কি হবে, আপনার ইনকামটা বাড়বে না? তার মানে আমরা কি এভাবে বলতে পারি না যে মানুষের আসলে সারাটা জীবন, মানুষের পুরো লাইফ সাইকেলের মধ্যে সারাটা জীবনই তার ইনকাম কিন্তু একই রকম থাকে না, কিন্তু একজন মানুষের কিন্তু ওয়েলথ সারাটা জীবনে একই রকম থাকলেও থাকতে পারে। সেটা কেমন? তার হয়তো বাবা তাকে একটা বাড়ি দিয়েছে, সে জন্মের সময়ই তার বাবার বাড়িতে তার জন্ম হয়েছে, এই বাড়িটা তার বাবা তার জন্মের সময় থেকে তার নামে লিখে দিয়েছে, এবং এর পরবর্তী সময়ে সে তার ওয়েলথ কে আর বাড়ায়নি। তাহলে এটা তার ওয়েলথের একটা ইন্ডিকেটর হতে পারে না? হতে পারে কিনা? জি ম্যাম পারে। আচ্ছা, এখন দেখেন, আপনার যদি ইনকাম বাড়ে তাহলে কি হতে পারে? ওয়েলথ বাড়তে পারে। ইনকাম যদি কমে, ওয়েলথ কমতেও পারে, আবার একই রকম থাকতে পারে, পারে না? আচ্ছা, এটার সাথে পভার্টির সম্পর্কটা কোথায়? পভার্টি, দারিদ্রতা সম্পর্ক কোথায়? দারিদ্রতার সম্পর্ক কোথায়? কথা বলেন, আপনারা না বললে তো আমি বুঝতে পারি না, বলেন। জি ম্যাম দারিদ্রতা যে কোনো রকম হতে পারে, সেটা ক্ষুধা হতে পারে বা শেল্টারের অভাব হতে পারে। তো তো ম্যাম যখন ইনকাম থাকবে না তখনই ম্যাম দারিদ্রতা হবে। দেখা যাচ্ছে যে ম্যাম তার শেল্টার আছে, সেটা তার ওয়েলথ, কিন্তু ম্যাম তার ইনকাম নাই, তাই সে খাইতে পারতেছে না। এক্স্যাক্টলি, তার ইনকাম, তার প্রপার্টি আছে, তার প্রচুর জমি আছে, কিন্তু তার জমিটা কেউ কিনছে না এখন। তার হাতে কোনো ইনকাম নাই, সে ইনকাম নাই বলে সে খাবার কিনতে পারছে না, সে তার শেল্টার দিতে পারছে না, সে তার ফ্যামিলি মেম্বারদেরকে বসবাস করার জায়গা দিতে পারছে না। আচ্ছা, অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চেনেন? অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চেনেন আপনারা? জি ম্যাম, নাম শুনেছি। উনি কে? ম্যাম পশ্চিমবঙ্গের একজন অর্থনীতিবিদ, সে নোবেল পেয়েছিল আর কি। নোবেল পেয়েছিলেন উনি অর্থনীতিতে, কেন পেয়েছিলেন বলতে পারবেন? মানে শানে নুজুলটা কি, কেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোন বইটা লেখার কারণে উনি এটা পেয়েছিলেন? জি ম্যাম, এটা জানি না। আচ্ছা, উনি একটা বই লিখেছিলেন এই দারিদ্রতার উপরে, সেখানে উনি বলেছিলেন যে মানুষের দারিদ্রতা তার অর্থনৈতিক দারিদ্রতা না, মানুষের সবচাইতে বড় এবং আসল দারিদ্রতা হচ্ছে তার মনের দারিদ্রতা। দেখুন, একজন ব্যক্তির কাছে টাকা নাই, ঠিক আছে, এখন চিন্তা করছে আমার টাকা যেহেতু নাই, আমি হতাশ হয়ে পড়লাম, আমার টাকা নাই কেন, অন্যের আছে আমার নাই, আমি খেতে পারছি না, কিন্তু আমি একবারও চিন্তা করছি না যে আচ্ছা আমার টাকা নাই, তাহলে আমি টাকা কিভাবে আর্ন করতে পারি। আমি আমার মনের দরজাগুলোকে খুলছি না, আমি বন্ধ করে রাখছি। মন যখন ক্লোজড থাকে তখন মন সবচেয়ে বেশি দরিদ্র থাকে। কখন দরিদ্র থাকে? যখন মন সবকিছুকে ওয়েলকাম করতে পারে না। একজন মানুষ, সে হয়তো কোথাও ধরুন পাশ করে বেরিয়েছে, চাকরি পাচ্ছে না, এটা তার একটা ইকোনমিক দারিদ্রতা, তার চাকরি নাই, আচ্ছা ভালো কথা, কিন্তু সে চাকরি পাচ্ছে না, কিন্তু চাকরি কেন পাচ্ছে না সেটার জন্য সে তার সেলফ ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট করবে, সেটাও সে করছে না, সেটা সে করতে চাইছে না, সেটা সে তার মন থেকে একসেপ্ট করছে না। তাহলে সেইটা হচ্ছে মনের দারিদ্রতা। আচ্ছা, এখন আমরা আরেকটা ইস্যু নিয়ে কথা বলবো, দ্যাট ইজ পভার্টি থ্রেশহোল্ড।
poverty thresholds বা poverty thresholds এটার মানেটা কি? থ্রেশহোল্ড কথাটার মানে কি? poverty threshold কথাটার মানে কি? থ্রেশহোল্ড কথাটার মানে কি? থ্রেশহোল্ড বলতে আপনারা কি বুঝেন? এটা তো ইঞ্জিনিয়ারদের চক্র দারিদ্র্য কমন একটা শব্দ না? ম্যাম, দারিদ্র্যের দুষ্ট চক্র না? না না, দারিদ্র্যের দুষ্ট চক্র তো হচ্ছে ভিশাস সাইকেল অফ পোভার্টি। ভিশাস মানে দুষ্ট, সাইকেল মানে চক্র, পোভার্টি মানে দারিদ্রতা, দারিদ্র্যের দুষ্ট চক্র। আর পোভার্টি থ্রেশহোল্ডস মানে হচ্ছে দারিদ্র্যের সীমা। ধরুন একটা সংসার চালাতে গেলে ন্যূনতম যেইটুকু আয় থাকতে হয়, একটা মানুষের নর্মাল লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে, খাদ্য বস্ত্র বাসস্থান এটা নিশ্চিত করতে গেলে যতটুকু ন্যূনতম ইনকামের দরকার হয়, কারণ যদি সেই ইনকামটা না থাকে তাহলে হি অর she is considered as living below the poverty thresholds. একজন মানুষের জীবন ধারণ করার জন্য হয়তো প্রতিদিন $1 করে দরকার হয়। এখন কারো যদি সেই $1 ইনকামের নিচে সে ইনকাম করে প্রতিদিন, তাহলে সে হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এইটার সাথে আসলে গ্লোবাল বিজনেসের সম্পর্কটা কোথায়? এই এত কিছু যে ডিসকাস করছি, এই পভার্টি, তারপর ইনকাম, ওয়েলথ, এগুলোর সাথে আসলে গ্লোবাল বিজনেসের সম্পর্কটা কোথায়? ম্যাম, যে এরিয়াতে বিজনেস করা হবে ম্যাম, সেই এরিয়ার স্ট্যাটিস্টিক্স মেজার করার জন্য। শেয়ার স্ট্যাটিস্টিক্স মেজার করার জন্য আমরা আবার অন্য দিক থেকে এটাও বলতে পারি যে দেখেন, আমরা যখন ফরেন, ভিয়েতনাম আগে কেমন ছিল, যুদ্ধ হলো, দারিদ্র পীড়িত ছিল, তারপরে যখন ভিয়েতনাম গার্মেন্টস গুলোকে ক্যাচ করতে শুরু করলো, বাংলাদেশের মার্কেট যখন শিফট হতে শুরু করলো, তখন ভিয়েতনাম কি এখন অত্যন্ত শক্তিশালী অর্থনীতিতে, দে আর বিকামিং স্ট্রং, তাই না? ভিয়েতনামে এখন বাংলাদেশের গার্মেন্টস এর অনেক ক্রেতা এখন ভিয়েতনাম থেকে পণ্য কিনে। এখন আমাদের যারা বায়ার আছে বাইরের, তারা যদি ভিয়েতনাম, দ্যাট মিনস আমাদেরকে বাদ দিয়ে অন্য আমাদের কম্পিটিটরস যারা আছে তাদের দিকে ইনভেস্ট করতে শুরু করে, তাহলে কি হবে? আমাদের এখানে ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে ইনভেস্টমেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আমাদের মানুষজনের ইনকাম কমে যাবে। আমাদের দেশের মানুষজনের যদি ইনকাম কমে যায়, ইনকাম কম বলে কি হবে? দারিদ্রতা বাড়বে, তাই না? তাহলে দারিদ্রতা কমানোর জন্য হলেও আমাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড বা গ্লোবাল যে বিজনেস সেটাতে ইনভলভ হতে হবে। বুঝতে পেরেছেন? সো লেটস ট্রাই টু সি হোয়াট ইজ গ্লোবাল বিজনেস নিয়ে কথা বলছিলাম, যে তাহলে একটা দেশের পভার্টিকে যদি রিডিউস করতে হয়, তাহলে ডেফিনেটলি দেশের ভেতরে অবশ্যই গভর্নমেন্টের বিনিয়োগ বাড়াতে হবে, প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বাড়াতে হবে, সেটা তো আছেই। অন দি আদার হ্যান্ড আমাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডও এনকারেজ করতে হবে, তাই না? দেশের ভেতরে যদি বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করে, তাহলে কি হয়? নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হয়, মানুষের ইনকাম করার সুযোগ তৈরি হয়। তাহলে আমরা যখন গ্লোবালাইজেশনের কথা বলছি, গ্লোবালাইজেশনও কিন্তু ইট ইন্ডিকেটস দ্যাট যে একটা আমরা পুরো পৃথিবীটা একটা গ্রাম। গ্লোবালাইজেশন বলতে আমরা আসলে কি বুঝি? যে পুরো পৃথিবীটা হচ্ছে একটা গ্রামের মতো, এবং এখানে কোনো আলাদা দেশ, আলাদা কালচার, এই কনসেপ্ট না। সব পণ্য সব দেশে যাবে, অবাধ বিচরণ, সব পণ্য সব দেশে বিক্রি হবে। সো দিস ইজ কল্ড গ্লোবালাইজেশন। এবারে there are some key features to measure the international trade. আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেডকে যদি বুঝতে যাই, তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কি নোটস আমাদের বুঝতে হবে। লাইক সাপোজ এক্সপোর্ট ইম্পোর্ট। আচ্ছা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলা করেন, এক্সপোর্টের বাংলা কি কে বলতে পারবেন? এক্সপোর্ট রপ্তানি, ভালো কথা। আর ইম্পোর্ট আমদানি। আমদানি, ভালো কথা। তার মানে আজকে
কেউ একজন ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে ইনভলভ, কথাটার মানেই হচ্ছে সে বাইরে থেকে কিছু আমদানি করছে এবং দেশের বাহিরে কিছু রপ্তানি করছে, তাই না? তাই তো, দেশের বাইরে কিছু রপ্তানি করছে, দেশের ভেতরে কিছু আমদানি করছে। দিস ইজ কল্ড ইন্টারন্যাশনাল ট্রেড। এবং এই আমদানি রপ্তানিটা হচ্ছে তাহলে প্রথম কাজ। এরপরে বলেছে ব্যালেন্স অফ ট্রেড। আচ্ছা, ব্যালেন্স অফ ট্রেড কি? দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ কান্ট্রিজ এক্সপোর্টস অ্যান্ড দ্য ভ্যালু অফ ইম্পোর্টস। তার মানে ধরুন একটা দেশ কোনো একটি অর্থ বছরে তারা টোটাল আমদানি করেছে $1000 আর রপ্তানি করেছে $2000, তাহলে তাদের ব্যালেন্স অফ ট্রেড কত? আবার বলছি, ধরুন কোন একটি দেশ কোন একটি নির্দিষ্ট অর্থ বছরে আমদানি করেছে $2000 আর রপ্তানি করেছে ধরেন $1500, তাহলে তাদের ব্যালেন্স অফ ট্রেড কত? 500। আচ্ছা, এখন একটু আমরা ভেবে দেখি যে দেখেন, যখন ইনকাম বেশি এক্সপোর্ট কম, এটা একটা সিচুয়েশন। আবার আরেকটা সিচুয়েশন যখন ইনকাম কম এক্সপোর্ট বেশি, দুটো সিচুয়েশন, তাই না? দুটো সিচুয়েশন। ঘটনা যাই হোক, আপনার ইনকাম এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে তফাৎ, সেটাকেই আমরা ব্যালেন্স অফ ট্রেড বলছি। এবারে দেখার বিষয় হচ্ছে যে যখন আমাদের এক্সপোর্ট বেশি হচ্ছে, ইম্পোর্ট কম হচ্ছে, আপনার রপ্তানি বেশি আর আপনি আমদানি করছেন কম, এটা দেশের জন্য ভালো না খারাপ? বলেন। একেবারে এটার জন্য তো পড়ালেখা করার দরকার নাই। বাংলাদেশ ধরেন অনেক অনেক পণ্য আমদানি করে, অনেক ধরনের পণ্য, এই যে পেঁয়াজ আমদানি করে, চাল আমদানি করে, অনেক ধরনের পণ্য আমদানি করে, কিন্তু রপ্তানি করে কম। এটি কি দেশের জন্য ভালো না খারাপ? খারাপ। কেন খারাপ? কেন এটার প্রভাবটা পজিটিভ প্রভাব না? আমরা শুধু আমদানি করি, আমাদের দেশের অর্থ অন্য দেশে চলে যাচ্ছে, জি আমাদের টাকাটা বের হয়ে যাচ্ছে, আমাদের খরচাটা বাড়ছে। আপনি নিজের বাগানে সবজি উৎপাদন করে সেই সবজি যখন বাসায় রান্না করা হয়, সেটা যদি না করে আমরা বাজার থেকে রোজ কিনে আনি, তাহলে কি হয়? আমাদের একটা জায়গায় একটা ক্ষেত্রে আমাদের খরচ বেড়ে যাচ্ছে না, ঘরের টাকা বের হয়ে যাচ্ছে না? জি ম্যাম। নিজের জীবন থেকে চিন্তা করেন, তারপরে সেটাকে দেশের এঙ্গেল থেকে ভাববেন। তাহলে দেখেন, এই যে আমাদের এক্সপোর্টটা যদি বেশি হয় আর ইম্পোর্টটা যদি কম হয়, দ্যাট ইজ আনফেভারেবল। এই ট্রেড, এই ব্যালেন্স অফ ট্রেডকে আমরা বলছি আনফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড, বা এটাকে আমরা বলে থাকি ট্রেড ডেফিসিট, বাণিজ্য ঘাটতি। অনেক সময় দেখবেন পেপারে লিখে যে অমুক দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। পড়েন কখনো পেপারে? আমরা দেখি না যে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে বা চায়নার সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে। বাণিজ্য ঘাটতি কথাটার মানে কি? বাণিজ্য ঘাটতি কথাটার মানে হচ্ছে অর্থনীতির ভাষায় যে যখন আমরা ইম্পোর্ট করছি বেশি কিন্তু এক্সপোর্ট করছি কম ওই দেশের সাথে, তখন সেইখানেই হচ্ছে আমাদের বাণিজ্য ঘাটতি বা আনফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড। আর যদি এমন হয় যে আপনি ইম্পোর্ট করছেন কম কিন্তু এক্সপোর্ট করছেন বেশি, তাহলে ডেফিনেটলি এটা একটা ফেভারেবল সিচুয়েশন। আমরা তখন এটাকে বলে থাকি ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড বা ট্রেড সারপ্লাস। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, এরপর আছে ব্যালেন্স অফ পেমেন্ট। আচ্ছা, ব্যালেন্স অফ ট্রেড তো আমরা দেখলাম যে ইনকাম আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে যে তফাৎ, দ্যাট ইজ ব্যালেন্স অফ ট্রেড। কিন্তু হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট? আমরা যখন ব্যালেন্স অফ পেমেন্টের কথা বলছি, এইটার ব্যালেন্স অফ পেমেন্টের মানে হচ্ছে a summary of a country's international financial transactions showing the difference between the country's total payment and total received. দেখেন, শুধুমাত্র ইম্পোর্ট আর এক্সপোর্ট করলেই তো টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে বা ঘরের ভেতরে আসছে এরকম না, আরো কাজও তো দেশের ভেতরে বা বাইরে হচ্ছে। যেমন কি হচ্ছে, গভর্নমেন্ট হয়তো বিদেশে কোনো একটা জায়গায় ইনভেস্ট করছে, গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট হতে পারে না? হতে পারে না। বিদেশিরা আমাদের দেশে ইনভেস্ট করতে পারে না? হতে পারে। গভর্নমেন্টের অন্য কোনো দেশ থেকে আমরা হয়তো সাহায্য পেতে পারি, আমাদের অস্ত্র কেনার জন্য খরচ হয়, মিলিটারি এক্সপেন্ডিচার হয় না? তার মানে শুধুমাত্র ইম্পোর্ট এক্সপোর্টের দ্বারাই কিন্তু দেশের টাকা বাইরে চলে যাচ্ছে বা দেশের ভেতরে বাইরের টাকা আসছে তা না।
আমরা বাইরে হয়তো একটা ইনভেস্টমেন্ট করছি, সেখানেও একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করছি, সেখানেও আমাদের টাকা চলে যাচ্ছে। আবার বিদেশিরা আমাদের এখানে টাকা ইনভেস্ট করছে, তাহলে সেখানে আমাদের এখানে টাকা আসছে, বাইরের টাকা আসছে। গভর্নমেন্ট হয়তো লোন করছে, টাকা আসছে। গভর্নমেন্ট আরেকটা দেশকে লোন দিচ্ছে, টাকা চলে যাচ্ছে। গভর্নমেন্ট ফরেন এইড পেয়েছে, টাকা আসছে। গভর্নমেন্ট ফরেন এইড দিয়েছে আরেক জায়গায়, আরেকটা দেশকে, টাকা চলে যাচ্ছে। মিলিটারি এক্সপেন্ডিচার হচ্ছে, গভর্নমেন্টের টাকা চলে যাচ্ছে। মানি ট্রান্সফার হচ্ছে ফরেন ব্যাংকে, টাকা চলে যাচ্ছে। আবার আমাদের এখানে ট্রান্সফার হচ্ছে, টাকা আসছে। এই যে আসা এবং যাওয়া, এটার যে টোটালটার যে তফাৎ, সেইটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। কথা বুঝতে পেরেছেন? জি ম্যাম। আমরা টোটাল ইম্পোর্ট করলাম, আচ্ছা আমার এত টাকা গেল। বাইরে ইনভেস্টমেন্ট করলাম, আরো এত টাকা গেল। সেটার সাথে হয়তো গভর্নমেন্ট কোনো একটা জায়গায় লোন দিয়েছে, আরো এত টাকা গেল। এটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার। আর ইনকাম কোনগুলো? আমরা এক্সপোর্ট করেছি, টাকা এসছে। লং টার্মে কেউ আমাদের এখানে ইনভেস্ট করেছে, সেটা এসছে। আমাদের কাছ থেকে হয়তো কেউ কোনো আরেকটা দেশ কিছু একটা কিনে নিয়েছে, সেটার টাকাটা আসছে। এই দুটোর যে তফাৎ, দ্যাট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট। এবং এগুলো সবই কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে রিলেটেড। আচ্ছা, এরপর আরেকটা আছে এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট এটার মানে কি? বিনিময় মূল্য। বিনিময় মূল্য। আচ্ছা, হোয়াট ইজ বিনিময় মূল্য? বিনিময় মূল্য জিনিসটা কি? মানে একটা জিনিস নেওয়ার পরিবর্তে সেটার টাকার অর্থ ইয়ে হতে পারে, অন্য প্রোডাক্টের বিনিময় হতে পারে। প্রোডাক্টের বিনিময়। আচ্ছা, বিনিময় মূল্য। এক্সচেঞ্জ রেট বলতে আমরা এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে কারেন্সির বিনিময় মূল্য। আমরা যখন দেশের বাইরে যাই, ধরুন আপনি ইন্ডিয়াতে গেছেন বেড়াতে, আপনি কি করেন? প্রথমে আপনি ডলার করে নিয়ে যান বাংলাদেশ থেকে। কেন? কারণ আমরা যখন বহির্বিশ্বে যাই, সবাই টাকাটাকে চেনে না, কিন্তু সবাই ডলার চেনে। আপনি যেই দেশেই যান না কেন, ডলারটাকে সবাই চিনবে। আবার আপনি যখন ওই দেশে ল্যান্ড করলেন, এবারে যখন আপনি লোকাল মার্কেটে কেনাকাটা করবেন, সবাই কিন্তু ডলার চিনবে না। তখন আপনার কি করতে হবে? রুপি লাগবে। তখন আপনি কি করবেন? একটা এক্সচেঞ্জ কোনো হয়তো মানি এক্সচেঞ্জারের কাছে যাবেন, তাকে যে আপনি ডলারটা দিবেন, সে আপনাকে রুপিটা দিবে। এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। আচ্ছা, এখন এই এক্সচেঞ্জ রেট, ইফ আ কান্ট্রিজ কারেন্সি অ্যাপ্রিসিয়েটস, আই মিন less of that country's currency is needed to buy another country's currency, তখন সেটাকে আমরা বলছি টাকার মূল্য বাড়ছে, অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। আর ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টিং এ আমরা ডেপ্রিসিয়েশন পড়েছি, কমে যাওয়া। যখন টাকার মূল্যটা কমে যায়, তখন সেখানে হয় ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েটস হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা দেশ আরেকটা দেশের সাথে তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস কেন করছে? কি মনে করেন আপনারা? why countries or why do nations trade? বিভিন্ন দেশ কেন ব্যবসা করে ভাই? তাদের আয় ইনকাম বাড়ানোর জন্য, তাদের প্রোডাক্ট অন্যান্য জায়গায় বিক্রি করার জন্য। তাদের ইনকাম বাড়ানোর জন্য, তাদের কারেন্সি আসুক, এটা তারা চায়। তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ুক। আজকে আমাদের পণ্যের চাহিদা দেশে মিটিয়ে যদি আমরা বাইরে রপ্তানি করি, তাহলে আমাদের তো কয়টা টাকা আসবে? এই যে টাকাটা আসলো, এটা কি আমাদের একটা ফরেন কারেন্সি রিজার্ভ যদি না বাড়ে, তাহলে একটা দেশের যদি ফরেন কারেন্সি রিজার্ভ না বাড়ে, তাহলে সেই দেশের জন্য সমস্যা কোথায়? ধরুন বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ গত 4 বছর ধরে বাড়ছে না, ধরে নিলাম, সমস্যা কোথায়? অসুবিধা কোথায়? টাকার মূল্য কমে যেতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? আর কি হতে পারে? ফরেন কারেন্সি রিজার্ভ যদি না বাড়ে, তার মানে আমার হাতে প্রচুর পরিমাণ বৈদেশিক টাকা নাই, বিদেশি টাকা নাই। আচ্ছা, বিদেশি টাকা যদি আমার হাতে প্রচুর পরিমাণ না থাকে, তাহলে ওই যে বিদেশে আমি ইনভেস্ট করব, নতুন হয়তো একটা সেক্টর তৈরি হয়েছে বিদেশে ইনভেস্ট করার মতো, করা যায়, আমি কি সেখানে ইনভেস্ট করতে পারবো? না ম্যাম, পারবো না। আমার যদি ফরেন কারেন্সি রিজার্ভে না থাকে, ধরেন আমার দেশে একটা যুদ্ধ লেগেছে পাশের দেশের সাথে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা যুদ্ধ লাগলো, কথার কথা, বা এই যে মায়ানমারের সাথে যখন রোহিঙ্গারা আমাদের এখানে ঢুকলো, তখন বেশ কয়েকদিন আমরা শুনেছিলাম যে সামরিক মহড়া হচ্ছে। মায়ানমার আমাদের বর্ডারের সামনে এসে বেশ তাদের অস্ত্র শস্ত্র দেখিয়ে যাচ্ছে। তো ওই সময়ে যদি বাংলাদেশের রিজার্ভ, ফরেন কারেন্সি রিজার্ভ সাফিসিয়েন্ট না হতো, তাহলে যুদ্ধ যদি লেগেই যেত, আমরা কি বাইরের দেশ থেকে অস্ত্র শস্ত্র কিনতে পারতাম?
না না। কারণ আপনার তো টাকা নাই। এই যে একটু আগে আমরা দেখেছি যে আমাদের ওয়েলথ শুধু থাকলে হবে না, আমাদের কি থাকতে হবে, ইনকামটা থাকতে হবে। আর ইনকামটা একটা মানুষের জন্য, ইনকাম যেমন তার চাকরি হতে পারে, তার ব্যবসা হতে পারে, সে হয়তো শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনেছে, সে হয়তো জীবনে যা আর্ন করেছে সে তার সব টাকা ব্যাংকে রেখে দিয়েছে, সেখান থেকে তার একটা ইন্টারেস্ট আসছে, সেগুলো তার ইনকাম। ঠিক সেরকম ভাবে একটা দেশের ক্ষেত্রেও তাই। একটা দেশ প্রতি বছর, অর্থ বছরে যদি সে বিক্রি না করে, পণ্য বিক্রি না করে, যদি সে নতুন বাজার ধরতে না পারে, যদি সে বাইরে এক্সপোর্ট করতে না পারে, তাহলে কিন্তু তার ইনকামটাও বন্ধ হয়ে যাবে। তার মানে একটা দেশ আরেকটা দেশের সাথে ব্যবসা কেন করে? একটা দেশ আরেকটা দেশের সাথে ব্যবসা করে এই জন্য যে তাকে তো মার্কেটে টিকে থাকতে হবে। এই গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, কোনো দেশ যদি ভাবে যে না, আমরা বাইরের কোনো দেশের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না, তাদের কাছে পণ্য বিক্রিও করবো না, তাদের পণ্য আনবো না, লাইক সাপোজ নর্থ কোরিয়া। ভুটানের কথা জানেন? ভুটানে কিন্তু মানুষ মানে হ্যাঁ দে আর হ্যাপি, কিন্তু ভুটানে কিন্তু বাইরের দেশের টেলিভিশন চ্যানেল ঢুকবে না, আমাদেরটাও আমরা কাউকে দেখাবো না, ওদেরটাও আমরা দেখবো না। দেখেন ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ভুটান একটা সুখী দেশ, কিন্তু ভুটানের দারিদ্র সীমার সাথে যদি আমরা বাংলাদেশের মানুষের দারিদ্র সীমাকে কম্পেয়ার করি, তাহলে দেখবেন কি অবস্থা। ওকে, এইবারে একটা প্রশ্ন এসছে, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ কথাটার মানে কি? অ্যাবসলিউট অ্যাডভান্টেজ when it can produce and sell a product at a lower cost than any other country, when it is the only country that can provide a product. একটা দেশের অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। আচ্ছা, তার আগে বলি একটু কম্পারেটিভ অ্যাডভান্টেজ কথাটার মানে কি। কম্পারেটিভ অ্যাডভান্টেজ কথাটা শুনেছেন কখনো? আমি তিনটে শব্দ বলছি। প্রতিযোগিতামূলক। একটা হচ্ছে হ্যাঁ প্রতিযোগিতামূলক, কিন্তু একটু লিটল বিট তফাৎ আছে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, একটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আর আরেকটা শব্দ আমরা বলছি অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, আচ্ছা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আমি তিন ধরনের অ্যাডভান্টেজের কথা বলছি। আমি একদম লাস্টটা দিয়ে শুরু করছি। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এখানে আপনারা সবাই মোরলেস ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার না? আচ্ছা, না ম্যাম, সবাই না। মোরলেস, আমি মোরলেস বলছি, সবাই না, মোরলেস। তারপরে আপনারা বিএসসি করতে এসেছেন। আচ্ছা, এখন তারপরে আপনারা এখান থেকে বিএসসি পাশ করে বেরোবেন, হয়তো বাইরে কেউ অনেকেই চাকরির অ্যাপ্লাই করবেন। এখন ধরেন একটা চাকরিতে 600 জন বিএসসি ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করলো, এবং সবাই এরকম আপনারা যেরকম ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ার, ওনারা সবাই 600 জনই আপনার সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করলো, কিন্তু তাদের মধ্যে 2 জনের যেই চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছে সেই ধরনের জবের একটা এক্সপেরিয়েন্স আছে, বাকি 598 জনেরই নাই। এমপ্লয়ার কাকে সিলেক্ট করবে? অবশ্যই ম্যাম এক্সপেরিয়েন্স আছে। দাম আছে। কেন দাম আছে বলছেন? কেন আপনি বলছেন এই 2 জনকে সিলেক্ট করবে? কারণ বাকি কম্পিটিটরদের থেকে তারা 2 জন একটু আলাদা। আবার ধরুন এমন যদি হয় যে একটা জব সার্কুলারে 600 জন অ্যাপ্লাই করেছে, 600 জনেরই কোনো না কোনো অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তাদের মধ্যে হয়তো একজন আছে যিনি হয়তো একটা আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা খুব পশ একটা কাজ, যেটা হয়তো শুধু উনিই পারেন, বাকি 600 জনের কেউই সেটা পারে না, 599 জন। তখন এমপ্লয়ার কি চিন্তা করবে? আচ্ছা, তাহলে ওনাকে নেওয়া যায়।
অনেক সময় দেখবেন এই যে এখন মার্কেটে বলে না যে ইঞ্জিনিয়ারিং পাশ করলে শুধু হবে না, একটা এমবিএও করতে হবে। জি দেখবেন অনেক ইঞ্জিনিয়াররা এমবিএ করে, কেন? কারণ সবাই তো ইঞ্জিনিয়ার, কিন্তু সবার তো বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং দুটো নলেজ থাকে না। ওই যে যেটা আমার কম্পিটিটরদের নাই কিন্তু আমার আছে, দ্যাট মিনস আপনার কম্পিটিটরদের নাই কিন্তু আপনার আছে, সেটাই হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এটা ব্যক্তির ক্ষেত্রে আমরা বলে থাকি, ঠিক আছে? এবার আসেন কম্পারেটিভ অ্যাডভান্টেজ। আচ্ছা, কম্পারেটিভ অ্যাডভান্টেজটা কি? যে ওয়ান কান্ট্রি হ্যাজ আ লোয়ার অপরচুনিটি কস্ট অফ প্রডিউসিং আ গুড দেন আদার কান্ট্রি। ধরুন এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বাংলাদেশেও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শ্রমিকরা কাজ করেন, চায়নাতেও গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানেও ওদের শ্রমিকরা কাজ করেন, ভিয়েতনামেও রয়েছে, ইন্ডিয়াতেও রয়েছে। এখন ধরুন একজন ইনভেস্টর, উনি হয়তো দুবাইয়ে থাকেন, উনি চিন্তা করছেন যে আচ্ছা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এরকম গার্মেন্টস ফ্যাক্টরি কোন কোন দেশে আছে, আমি কোথায় ইনভেস্ট করতে পারি, যেখানে আমার শ্রমের মূল্য কম, সেখানেই তো আমি ইনভেস্ট করবো। অ্যাজ এন ইনভেস্টর চিন্তা করে দেখেন, জি তাই না? আচ্ছা, সে যখন চিন্তা করবে যে আচ্ছা আমি তাহলে দেখতে পাচ্ছি ভিয়েতনামে শ্রমিককে মূল মজুরি কম দিতে হচ্ছে, তার মানে আজকে যদি ভিয়েতনামে সে ইনভেস্ট করে তার প্রফিট বেশি হবে, জি কারণ খরচ তো কম। আচ্ছা, এখন বলা হচ্ছে যে এই যে আমরা চিন্তা করে দেখছি যে একটা কান্ট্রি যেই দেশের অপরচুনিটি কস্ট কোন একটা পণ্য উৎপাদন করতে গেলে যেটার অপরচুনিটি কস্ট সবচেয়ে কম, সেইটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তার আগে অপরচুনিটি কস্টের ডেফিনেশনটা আমাদের মনে আছে? অপরচুনিটি কস্টের ডেফিনেশনটা আপনাদের মনে আছে? না ম্যাম অপরচুনিটি কস্টের কনসেপ্টটা মনে আছে? আচ্ছা, না থাকলে অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। ধরুন এই যে এখন আমরা 3:40 থেকে ক্লাস নিতে বসেছি, এমন তো হতে পারে যে আমাদের মধ্যে 2-3 জন তারা হয়তো আজকে 3:30টায় একটা সিনেমা দেখতে যাবে, 3:30 একটা টিকিট তাদের করা আছে সিনেমা দেখতে যাওয়ার, কিন্তু যেহেতু আমাদের ক্লাস আছে সেহেতু তারা ক্লাসে জয়েন করেছে, সিনেমাটা দেখতে যায় নাই। এখন সিনেমার টিকিটের দাম হয়তো 500 টাকা, সে সিনেমা দেখতে যায় নাই, তার মানে কি সে 500 টাকা স্যাক্রিফাইস করেছে, 500 টাকার অপরচুনিটিকে স্যাক্রিফাইস করেছে, করে সেই ক্লাসে জয়েন করেছে। এইটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এখন আপনাকে দেখতে হবে যে আপনি যখন একটা দেশের ভেতরে একটা পণ্য উৎপাদন করবেন তখন আপনার অপরচুনিটি কস্টের কি অবস্থা, যেটা আমরা আগের কোন মানে আমাদের মিড টার্মের সময় আমরা দেখেছি যে আচ্ছা একটা দেশে ধান উৎপাদন হয়, গম উৎপাদন হয়, ভুট্টা উৎপাদন হয়। এখন আমরা দেখবো যে আচ্ছা ধান গম বাদ দিয়ে যদি আমরা ধান আর গম বাদ দিয়ে যদি আমরা শুধু ভুট্টা উৎপাদন করি তাহলে আমাদের প্রফিট বেশি হয় না কম হয়, কতটুকু কস্টিং মানে অপরচুনিটি কস্ট আমাদের কতটা অ্যাবান্ডেন্ট আমরা করছি সেইটা। ওকে, আরেকটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। অ্যাবসলিউট অ্যাডভান্টেজের মানেটা কি? অ্যাবসলিউট অ্যাডভান্টেজের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান কান্ট্রি ক্যান প্রডিউস মোর অফ গুড দেন অ্যানাদার কান্ট্রি। একটা দেশের থেকে আরেকটা দেশ একটু বেশি উৎপাদন করতে পারে। ধান উৎপাদন সব জায়গাতেই হয়, পাকিস্তানেও হয়, বাংলাদেশেও হয়, ইন্ডিয়াতেও হয়, ব্রাজিলেও হয়, কিন্তু বাংলাদেশের হয়তো মাটিটা ভালো, এই জন্য এখানে ভালো করে ভালো ধান ভালো জাতের ধান আমরা উৎপাদন করতে পারি, তাই না? যেমন চা আপনি যেখানেই উৎপাদন করেন না কেন, বাংলাদেশের সিলেটে যেই ধরনের চা হয় এটা অত্যন্ত ভালো মানের চা, তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেখলাম, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ দেখলাম। ম্যাম কম্পারেটিভ অ্যাডভান্টেজের ক্ষেত্রে শুধু কি অপরচুনিটি কস্ট কে দেখা হবে নাকি ম্যাম এফিশিয়েন্সি কেও দেখা হবে? ওভারঅল আমরা এফিশিয়েন্সিটাকেও কনসিডার করব ওভারঅল। এই যে দেখেন এখানে একটা খুব চমৎকার একটা এক্সাম্পল আছে। India and Vietnam have a comparative advantage in producing clothing because of lower labor cost. Japan has long held a comparative advantage in consumer electronics because of technological expertise. যেমন আমরা যখন ইলেকট্রিক গুডস কিনতে যাই আমরা কিন্তু খুঁজতে থাকি আচ্ছা জাপানি কোনটা আছে বা ইউরোপিয়ান কোনটা আছে। United States has advantage in computer software.
আপনি যখন কম্পিউটার সফটওয়্যার বা কোনো ধরনের এই ধরনের আইটেম, হেভি মেশিনারি রিলেটেড আইটেম খুঁজতে যাবেন দোকানে, আপনি কিন্তু খুঁজবেন আচ্ছা ইউনাইটেড স্টেটস এর কোনটা আছে বা ইউরোপের কোনটা আছে। কিন্তু আপনি যখন চাল খুঁজতে যাবেন বাজারে, আপনি কিন্তু তখন বলবেন না আচ্ছা জাপানি চাল দেন বা চাইনিজ চাল দেন, আপনি কিন্তু তখন একেবারে বাংলাদেশের কাটারি ভোগ বা দিনাজপুরের যে চাল সেটা খুঁজবেন। দিস ইজ কল্ড কম্পারেটিভ অ্যাডভান্টেজ। ওকে, এবার আসেন কম্পারেটিভ অ্যাডভান্টেজ এবং অ্যাবসলিউট অ্যাডভান্টেজ কি সেটা তো আমরা বুঝলাম। নাও লেটস সি যে আমরা কিভাবে, এই যে ফ্রি ট্রেড তো চলবে, ফ্রি ট্রেড চলবে, আমার দেশের ভেতরে বাইরের পণ্য আসবে, বাইরের দেশ থেকে আমার দেশের পণ্য চলে যাবে, আমার দেশে চলে যাবে। এখন কথা হচ্ছে যে এগুলো হওয়ার কারণে কি কোনো কারণে স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিতে যারা আছে বা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা কি কোনো কারণে প্রভাবিত হন? কি মনে করেন আপনারা? অবশ্যই প্রভাবিত হয় ম্যাম। যেমন যেমন ক্ষুদ্র ব্যবসায়ীরা বা কুটির শিল্প যারা ইয়ে করে তারা ক্ষতিগ্রস্ত হয়, মানে এদের সাথে তারা কম্পেয়ার করে পেরে উঠতে পারে না, তখন তারা ওই ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। আপনাদেরকে একটা মুভির নাম বলি, কখনো যদি পারেন এই মুভিটা দেখবেন। হইচই টিভিতে শঙ্কর মুদি বলে একটা মুভি আছে, এই মুভিটা দেখবেন। এই মুভিটাতে দেখানো হয়েছে যে গ্লোবালাইজেশনের কারণে, দেখেন একটা সময়ে আমরা যখন ছোট ছিলাম তখন ওই পাড়ার দোকান, বাজার এগুলোই কিন্তু ছিল। এরপরে দেখা গেল পাড়ায় কি আসলো, সুপার শপ আসলো। আগে যেটা হতো, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে বাজার ছাড়া আসলে মাছ কিনতে পারা যায় না, বা বাড়ির নিচে যে দোকান আছে সেই দোকানে হয়তো বিস্কিট, চকলেট এগুলো পাওয়া যায়, চাল ডাল এইটুকু পাওয়া যায়, এর থেকে বেশি কিছু পাওয়া যায় না। কিন্তু এরপরে একটা সময় আসলো যখন সুপার শপ বলে একটা কনসেপ্ট আসলো। একই শপের ভিতরে আপনি ড্রেস পাচ্ছেন, আপনি লেদার আইটেম পাচ্ছেন, আপনি মাছ মাংস পাচ্ছেন, আপনি চাল ডাল মশলা সব পাচ্ছেন। তার মানে এইটা কি ফ্রি ট্রেডের একটা প্রভাব না? কি মনে করেন আপনারা? মানুষ এখন একসাথে সবকিছু চাইছে। এখন একসাথে সবকিছু চাইলে পরে যেটা হয় যে বাকি যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। খেয়াল করে দেখবেন যে মানুষটা রাস্তায় ভ্যান গাড়িতে করে ফুচকা বিক্রি করছে, যখন ফুচকা রেস্টুরেন্টের টেবিলে চলে গেল তখন কিন্তু এই যে রাস্তায় যারা ফুচকা বিক্রি করেন তারা মানে তখন কিন্তু তাদের বিজনেসটা প্রভাবিত হয়েছে না? কনজিউমাররা বলছে না না ফুচকা রাস্তায় যেটা বিক্রি করছে খুব নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে, আমরা এটা খাবো না রেস্টুরেন্টের। তার মানে এবার আমাদের প্রোটেকশনিজমে যেতে হবে। এখন এটাকে ব্রডার স্কেলে চিন্তা করেন, দেশের স্কেলে চিন্তা করেন, ব্রডার স্কেলে। Free trade is the policy of permitting people and business of a country to buy and sell anything. Free trade, open, globalization. আমার দেশের ভেতরে লোকজন ব্যবসা করতে আসবে বাইরে থেকে, আমাদের দেশের লোকজন যাবে। এখন সেইখান থেকে আমরা আমাদেরকে সেফ করে রাখতে পারি কিভাবে? অপোজিট অফ ফ্রি ট্রেড ইজ প্রোটেকশনিজম। আমরা প্রোটেকশন মেনটেন করতে পারি, in which a nation protects its home industries from outside competition by establishing artificial barrier like tariff, quota. যখন আমাদের দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রভাবিত হচ্ছে, যেমন ধরেন একটা সময়ে মেয়েরা বা মহিলারা টাঙ্গাইলে তাঁতের শাড়ি, বেনারসি শাড়ি এগুলো পছন্দ করতো। এরপরে যখন গ্লোবাল বিজনেস ওপেন হলো তখন কি আসে? ইন্ডিয়ান সিল্ক কাতান, এখন ইন্ডিয়ান সুতির মানে মার্কেটটা একেবারে ছেয়ে গেছে। তো এইখানে আমরা প্রোটেক্ট করতে পারি কিভাবে? কিভাবে আমরা আমাদের তাতে যে যারা শাড়ি বুনছেন বা যারা হয়তো জামদানির কাজ করছেন, যারা হয়তো কুটির শিল্পের কাজ করছেন, তাদেরকে আমরা কিভাবে সেভ করতে পারি? এখানে কয়েকটা ব্যারিয়ার আমরা তৈরি করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল কিছু ব্যারিয়ার, সেটা তো এটা তৈরি করার কিছু না, এটা তৈরি হয়ে থাকে। একটা হচ্ছে ট্যারিফ ব্যারিয়ার, একটা হচ্ছে নন ট্যারিফ ব্যারিয়ার। আসলে আমরা আগে ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে শুরু করি। যে আমরা যখন গ্লোবাল বিজনেসের কথা বলি তখন গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে ব্যারিয়ার তো শুধু বাধা দেওয়ার জন্য না, ব্যারিয়ার, ন্যাচারাল ব্যারিয়ার যখন বলছি আমরা তখন কিন্তু এটা অলরেডি একটা বাধা। যেমন কেউ যদি মনে করে যে সে কেরালাতে খুব ভালো ক্যাপসিকাম উৎপাদিত হয়, ক্যাপসিকাম, সে চিন্তা করলো আচ্ছা কেরালা থেকে আমি যদি ক্যাপসিকাম কিনে এনে বাংলাদেশের বাজারে বিক্রি করি তাহলে আমার খরচ অনেক কম হবে।
খুব ভালো কথা। এখন কেরালা সাউথ ইন্ডিয়ার একটা কান্ট্রি, সে হয়তো গরম সহ্য করতে পারে না, একেবারেই না, এবং কেরালা ওই জায়গাটা প্রচন্ড গরম। অথবা ধরেন কেউ একজন হয়তো চায়না থেকে পণ্য এনে ব্যবসা করতে চাইছে, কিন্তু যাদের কাছ থেকে সে পণ্যটা নিয়ে আসবে সেই সাপ্লায়াররা চাইনিজ ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, তার মানে সেখানে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার। জি ম্যাম। আবার হতে পারে ডিস্টেন্স। যেমন ধরেন বাংলাদেশে কোরবানির ঈদে ইদানিং কালে আমরা দেখি যে উটও কোরবানি করা হয়, খেয়াল করে দেখেছেন? কোন কোন রেস্টুরেন্টে উটের মাংস বিক্রি করা হয়, খেয়াল করেছেন? জি ম্যাম। কিন্তু এটা কি আগে ছিল? আরো ধরুন 20 থেকে 30 বছর আগে এত কি কমন ছিল? ছিল না কিন্তু। এখন ধরুন একজন ব্যবসায়ী চিন্তা করলেন যে আমি বাংলাদেশে উটের মাংস বিক্রি করব, এখন এখানে একটা ব্যারিয়ার কি হতে পারে? ডিস্টেন্স ব্যারিয়ার। সে ওই সৌদি আরব থেকে সেটাকে প্রসেস করে নিয়ে এসে বিক্রি করতে গেলে তার হয়তো খরচাটা অনেক বেশি পড়ে যাবে, বেশি করে দেবে। রাদার দেন সে এখানে গরু বা ছাগল বা হাঁস মুরগি লালন পালন করে সে বিক্রি করতে পারে, সেখানে তার খরচ কম হবে। তাহলে ন্যাচারাল ব্যারিয়ার কিন্তু সবসময়ই একটা থেকে যায়, যে কোনো ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে ন্যাচারাল ব্যারিয়ার হচ্ছে একটা পার্ট। দেন হচ্ছে ট্যারিফ ব্যারিয়ার। Tariff barrier, a tariff is a tax imposed by a nation on imported goods. Tariff barrierটা কি? আমরা শুল্ক দিয়ে দিলাম, গভর্নমেন্ট বলল যে এই পণ্য আমদানি করবা তোমরা, তাহলে এটার উপরে শুল্ক দিতে হবে। গভর্নমেন্ট যখন শুল্ক বাড়িয়ে দিবে, আমদানি শুল্ক বাড়িয়ে দিবে, তখন কি আর সেই আমদানিকারক আমদানি করতে উদ্বুদ্ধ হবে? না। আমদানি করতে যখন উদ্বুদ্ধ হবে না, তার মানে আপনার দেশের ভেতরে যখন বাইরের পণ্যটা ঢুকতে আমরা অনুৎসাহিত করছি, তার মানে কি? স্বাভাবিকভাবেই ছোট যারা ব্যবসায়ী আছেন বা দেশের লোকাল যারা বিজনেসম্যান আছেন তারা ইন্টারেস্টেড হবেন, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোটেক্টিভ ট্যারিফ। প্রোটেক্টিভ ট্যারিফ মেক ইম্পোর্টেড প্রোডাক্টস লেস অ্যাট্রাক্টিভ টু দ্য বায়ার দেন ডোমেস্টিক প্রোডাক্ট। যে আমরা যখন প্রোটেক্টিভ ট্যারিফটাই তো প্রোটেক্টিভ, আমরা যখন ট্যারিফটাকে ইম্পোজ করি তখন তো পণ্যের দামটা বেড়ে যায়। যেমন গাড়ি যখন আমরা আমদানি করি বলা হয় যে 100% পর্যন্ত শুল্ক দিতে হতে পারে, তখন মানুষ চিন্তা করে যাচ্ছে থাক আমার বাইরের গাড়ি আনার দরকার নাই, দেশে যদি কিছু উৎপাদিত হয়। আচ্ছা, এইবার ট্যারিফের পক্ষে বিপক্ষে অনেক ধরনের যুক্তি আছে, অনেকে এটার পক্ষে কথা বলেন, অনেকে এটার বিপক্ষে কথা বলেন। পক্ষেও যদি বলতে চাই, আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা যদি ট্যারিফ ইম্পোজ করি আমাদের ইন্ডাস্ট্রি গুলাকে আমরা রক্ষা করতে পারি, আমাদের ইনহাউস জব গুলো রক্ষা হয়। আর আমরা যদি আর্গুমেন্ট করি যে আমরা যদি ট্যারিফ বাড়িয়ে দেই তাহলে আমাদের সমস্যা কোথায়? আজকে আপনি যদি ট্যারিফ বাড়িয়ে দেন, আরেক দেশ বলবে না যে হ্যাঁ আমি এবার তোমার পণ্যের উপর ট্যারিফ বাড়াবো? বলতে পারে না? তাহলে সেটা কিন্তু একটা সমস্যা হতে পারে আমাদের জন্য। আচ্ছা, আর যখন দাম বেড়ে যাবে তখন কনজিউমারের পারচেজিং পাওয়ার কমে যাবে, মানুষ আর সেটা কিনতে চাইবে না। আচ্ছা, এবার আসে নন ট্যারিফ ব্যারিয়ার। নন ট্যারিফ ব্যারিয়ার, গভর্নমেন্ট হয়তো কোনো শুল্ক আরোপ করলো না, কিন্তু গভর্নমেন্ট কিছু ব্যারিয়ার তৈরি করে দিল, যেমন এমবার্গো, নিষেধাজ্ঞা আরোপ করলো যে এই পণ্য এখন থেকে এই দেশে আনা যাবে না। আছেন না এরকম পণ্য? বাংলাদেশে আনা যাবে না এরকম পণ্য কি আছে বলেন? ইয়াবা একটা হতে, হ্যাঁ ঠিক আছে, একটা হতে পারে অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু সবাই আনতে পারে না, শুধুমাত্র যাদের লাইসেন্স আছে তারা আনতে পারবে। তার মানে কি, এমবার্গো দিয়ে গভর্নমেন্ট বলে দিচ্ছে যে আপনি এটা আনতে পারবেন না, নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে। বাই ন্যাশনাল রেগুলেশন, গভর্নমেন্ট হয়তো এই যে কেনা বেচা যেটা আছে সেটার জন্য হয়তো গভর্নমেন্ট কোনো নতুন রেগুলেশন ইম্পোজ করছে, নতুন নতুন আইন নিয়ে আসছে। তার মানে আমরা যদি এখন বলি যে একটা ফার্ম, একটা দেশ কিভাবে আরেকটা দেশের সাথে ইন্টারন্যাশনাল বিজনেসে জয়েন করতে পারে, একটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে, তাই না? আমরা যদি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি, আর বাংলাদেশে বাইরের পণ্য নিয়ে আসি, তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে কি আমরা ফরেন ট্রেডে ইনভলভ হতে পারি না? আচ্ছা, লাইসেন্সিং এন্ড ফ্র্যাঞ্চাইজিং। লাইসেন্সিং এন্ড ফ্র্যাঞ্চাইজিং, আচ্ছা ফ্র্যাঞ্চাইজিং কি? ফ্র্যাঞ্চাইজ কথাটা আমরা শুনি প্রায়ই, বা অনেক দোকানের উপর লেখা দেখবেন ফ্র্যাঞ্চাইজ, কথাটার মানে কি?
কে বলতে পারবেন? কেএফসি তে গিয়েছেন আপনারা? ম্যাম এটা একটা প্যাটার্ন ব্যান্ডের, এটাকে বোঝায় না? প্যাটার্ন, আচ্ছা কি ধরনের প্যাটার্ন একটু একটু যদি আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলেন। আপনি মোটামুটি ঠিক আছেন। এটা আর কি ওদের ব্যক্তিগত আর কি, যেটা অন্য কেউ নিতে পারবে না এরকম কিছু। না ঠিক এরকম না, আবার এরকমও। যেমন কেএফসি তো পৃথিবীতে সব জায়গাতেই আছে, মোটামুটি সব ওটা দেশেই কিনে আছে। নিতে হবে যদি চায় এরকম কিছু। জি ফ্র্যাঞ্চাইজিং আর কি এরকম। ওটা কিনে নিতে হবে আর কি, নিজের মালিকানা করতে হবে আর কি, এরকম কিছু নেই। মানে ওটা একেবারে নিজের না, আবার নিজেরও টাকা দিয়ে কিনা। নিজের না আবার নিজেরও, আচ্ছা। এমন দেখেন, একজন ফ্র্যাঞ্চাইজার ম্যাম যে আসলে ওই ট্রেডমার্ক কোম্পানিটা বানাইছে, তার নামেই ওই ডিস্ট্রিবিউশন করা বা সার্ভিস প্রোডাক্ট যে কোনো জায়গায়। আচ্ছা ধরেন ব্যাপারটা যদি এরকম হয় যে কেএফসি কিন্তু পৃথিবীর মোটামুটি সব দেশেই আছে। এখন কেএফসির যে মূল যে জায়গাটা, তাদের সাথে বাংলাদেশে যে কয়টা কেএফসি আছে তাদের মালিকেরা যোগাযোগ করেছে। কেন? যে আমরা এখানে একটা কেএফসি ওপেন করতে চাই, আমরা তোমাদের খাবারই এখানে সার্ভ করব, সবকিছু তোমাদের, রেসিপিটাও তোমাদের, সবকিছু তোমাদের, কিন্তু এটা আমরা বিক্রি করব। তার মানে ফ্র্যাঞ্চাইজিটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি একটা বিদেশি কোম্পানির সাথে এক ধরনের চুক্তিতে আসলেন যে তোমার রেসিপি, তোমার সবকিছু বা তোমার পণ্যই আমি আমার দেশে আমার লোকাল কাস্টমারদের কাছে বিক্রি করব তোমার নাম দিয়ে বা তোমার পেটেন্ট ইউজ করে। দিস ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজি। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং একটা হতে পারে গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে। যেমন আমরা হয়তো ভাবছি যে এমন হতে পারে যে একটা পণ্য, সেই পণ্যটা হয়তো বাংলাদেশের ভেতরে বিক্রি হবে না। ম্যাম টাইম মনে হয় শেষ। টাইম কি শেষ? কেন? আমরা শুরু করেছি কয়টায়? 3:40 না? 5:30 পর্যন্ত না ম্যাম, ক্লাস শুরু হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক, ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে।